একবার দেখেছি ওই যে ঈশ্বর দিতে ঈশ্বর এই আমার সাথে না ভালো আছে রফিক ভাই ভালো আছে বস কই বস বস কই বস কই আমি বস আরে আল্লাহ হ্যাঁ আজকে তো একসাথে থাকা হবে এবার বলেন হ্যালো 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 ওকে ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ করেছি আপনারা করেননি এটা কিন্তু হলো স্যার যে মেথড আমাদেরকে দিচ্ছে আমরা সেটা হৃদয় দিয়ে উপলব্ধি করবো ওকে জানতে শুরু করি আমি গিয়ে জানলাম এই লোকটা কখনো মিথ্যে কথা বলে ওই এলাকার তাহলে আমাদেরকে ওই নৈতিকতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু এখানে আমার মনে হয় স্যার বলতেন যে আগে মানুষ হোক দেখেন একটা করে সেই কিন্তু মানুষের বাচ্চা হয় জন্মগ্রহণ করে না দুদিনের সেমিনারে যে ফলটা পাবো 10টা সেমিনার থেকে ভালো ফল পাবো যদি আমার কথা মতো যদি ভুল হয়ে থাকে উপরওয়ালা যদি আমাদেরকে তৌফিক দান করে আমরা মানুষের সেবায় যেন সত্যের সন্ধানে আমরা যে সন্ধান সেটা কিন্তু নাও হতে পারে কারণ আপনি যে চোখ দিয়ে ওই রুগীকে দেখেছেন আপনার যে চোখ অন্তর্চক্ষু ছিল আপনার ওই আপনারা প্রশ্ন করবেন 100 বার করবেন কিন্তু কথা হচ্ছে যখন অনুষ্ঠান শুরু হবে এবং স্যার যখন বলতে থাকবে সেই মুহূর্তে প্রশ্নগুলো যেটা আসবে কোড করবেন আপনি নিজে লিখে ফেলবেন আপনি বিজ্ঞানের তো ব্যাখ্যা লাগবে তো নাকি বোঝা যাচ্ছে এটার মূল কথা হচ্ছে একটা যে মানুষটা বলতে এই বোঝানো হচ্ছে আমাদের এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই শুধু মানুষ না মানুষের একটা অভ্যন্তরীণ সত্তা থাকে বাহ্যিক সত্তা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে যেটা গঠিত হয়েছে আর অভ্যন্তরীণ সত্তা এই দুটোর সমন্বয়ই হচ্ছে একটা মানুষ তা আমাদের অভ্যন্তরীণ সত্তার মধ্যে যে নেগেটিভ সাইড আছে নেগেটিভ এলিমেন্টস আছে এগুলো দূর করার প্রক্রিয়া আছে বিভিন্ন ধরনের যেমন মেডিটেশনের মাধ্যমে এই নেতিবাচক গুণাবলী থেকে মুক্ত হওয়া যায় রোগের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসা যায় আমরা হোমিও চিকিৎসা বিজ্ঞান অনুসারে কিভাবে আমরা নেতিবাচক গুণাবলী থেকে মুক্ত হতে পারি স্যার এটার উপর ভীষণভাবে গুরুত্ব আরোপ করেছে আচ্ছা এই দুটো মিলে 15 টাকা এই কম্পিউটারের কম্পোজ এবং ফটো প্র্যাকটিসে প্রতিদিন কাজে লাগবে তো ডাক্তার শ্যামল কুমার দাসকে বিনীতভাবে অনুরোধ করছি স্টেজে আসার জন্য আসন গ্রহণের জন্য যাকে আমি বিনীতভাবে অনুরোধ করছি আসন গ্রহণের জন্য আমাদের মাঝে শুরু করি বলো হ্যাঁ আপনারা শুরু করছেন কোনো সমস্যা নাই সর্বপ্রথম আপনাদেরকে আমার সশ্রদ্ধ অভিনন্দন আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন এত কষ্ট স্বীকার করে কেউ কেউ ইন্ডিয়া থেকেও এসেছেন তো সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন পড়াশোনা করেন নিজস্ব ধ্যান ধারণা অভিজ্ঞতা রয়েছে আমি কোনো কিছু শেখাবার জন্য এসেছি এই কথা তার কিছুটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই সেটা যদি মনে হয় আপনাদের কাছে নতুন সেটা যদি মনে হয় এগুলি আপনারা আগে ভাগেই চর্চা করতেন তো ঠিক আছে কিন্তু আমি মনে করি যে এগুলি যেহেতু বইতে সব কথা নেই সেটা 50 বছর অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কে দিয়েছিলেন স্কুল কলেজে যদি শিক্ষকরা হন গুরু বা ওস্তাদ তাহলে ডাক্তারি ক্ষেত্রে পেশেন্টরা কিন্তু গুরু বা ওস্তাদ আমি যখন দাবি করি আমার 30 বছর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কাছ থেকে সঞ্চয় করেছি না পেশেন্টের থেকে সঞ্চয় করেছি
তাই যদি হয় তাহলে আমাদের উস্তাদ হলো আমাদের পেশেন্ট, আমাদের উচিত তাদের ফিস দেওয়া, কিন্তু ঘটনাচক্রে আমরা তাদের থেকে ফিস নেই। আমি তো পেশেন্টের মাঝখানে কখনো কখনো বলে ফেলি এই টাকাটা অ্যাকচুয়ালি ওকেই দেওয়া উচিত ছিল আমার, কিন্তু ও আমাকেই দিয়ে গেল। কারণ আর যদি আমি একটা রোগীর কথা বলি, এই রুগীটা এরকম দুরারোগ্য অবস্থায় এসেছিল, আমি ওষুধ দেওয়ার পর সে এভাবে আরাম পেল, আমি সেটা সবাইকে বললাম, আমার ভালো লাগলো। রুগী তো সুস্থ হলোই, আরো 1000 জন চিকিৎসক সে কথা শুনে তারাও এরকম ভাবে ইউজ করলো। তাহলে আমাকে এই বুদ্ধিটা কে দিল? বইতে তো লেখা নেই। যেমন ছোট্ট একটা কথা বলতে পারি, শুরুতে আমি অ্যাকচুয়ালি রুগী দিয়ে কথা বলতে অভ্যস্ত নই, সে হলো আপনারা নিজেরাও বাড়িতে গিয়ে প্রমাণ করবেন, সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয়ে এক অঙ্গ পড়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে, আর কথা দিয়ে স্বর বেরোচ্ছে না, অথবা চলতে পারছে না, লাঠি নিয়ে চলছে। আপনি বাড়িতে গিয়ে শুনলেন যে 7 দিন আগে এই হয়েছিল, বাড়ি গিয়ে শুনলেন কারোই হয়েছে। আমি শুধু আপনাদের পরীক্ষামূলকভাবে ইউজ করতে বলছি যে আমি যেহেতু এতগুলো কেসে সাফল্য পেয়েছি, আপনারাও পাবেন। কেন কি ব্যাপার ওটা কাজ বলবেন, কিন্তু আপনারা শুরু করবেন হাইড্রোমিনাল 0/1 দিয়ে। প্রথম দিনটা 0/150 আর 0/1 আপনার 15 মিনিট অন্তর চলবে, 24 ঘন্টা। যদি আরাম পায় আবার 48 ঘন্টা, যদি আরো আরাম পায় 72 ঘন্টা। এরপর দেখবেন পেশেন্ট বলবে আর ভালো হচ্ছে না, তখন 0/2। এখানে গিয়ে আপনি দেখবেন 3 দিনের মধ্যে আপনার রোগী 90% ওকে হয়ে গেছে। যদি না হয় প্লিজ আমাকে জানান, তাহলে আমি যে লেখাটা প্রকাশ করতে চাইছি ইন্টারন্যাশনালি, সেইটা আমার সুবিধা হবে। কি হ্যাঁ, আপনি পাননি, আপনি সাফল্য পাননি, তো আমাকে জানান। সাফল্য পেলে জানাতে হবে, আমি জানি সাফল্য পাবেন। যদি কেউ না পান তাহলে আমাকে জানান, আমি তাহলে ওটুকু আমার গবেষণার মধ্যে আনবো যে না পাওয়া সব ক্ষেত্রে পাওয়া যায় না। এখনো পর্যন্ত কোনো ব্যতিক্রমী খবর কোথাও থেকে আসেনি। সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট অ্যাকিউট কন্ডিশন 72 ঘন্টা সময় দিয়েছে হসপিটাল থেকে, আপনি সেই ক্ষেত্রে ইউজ করবেন। কেন? আমরা কালের অ্যানালিটিক্যাল মানে কি বলবো, বাংলা বললে যা হয় সেটা বিশ্লেষণ করে বলবো। কেন কটা কাল শুনবেন, আজ অন্তত শুনুন এই ঘটনা ঘটে চলেছে। নিশ্চয়ই পিছনে সাইন্টিফিক কষ্ট আছে, কেন হোমিওপ্যাথি তো ইন্ডিভিজুয়ালিজমকে বিশ্বাস করে, ব্যক্তি স্বাতন্ত্র্যকে বিশ্বাস করে, এ কথা তো সত্য। কিন্তু এই কথাও সত্য, ক্ষুধা পেলে সবার কষ্ট হয়, পিপাসা পেলে পানি পান করুন আর জল খান আর ওয়াটার ড্রিঙ্ক করুন, যা হোক করুন, কিন্তু কথাটা কিন্তু একই। পিপাসা পেলে কিছু একটা লিকুইড খেতে হয়, ক্ষুধা পেলে কিছু একটা সলিড খেতে হয়। এই কথাটা সবার জন্য সত্য, নো ইন্ডিভিজুয়াল ইজ দেয়ার, ঠিক কি না? তো তাই যদি সত্য হয় এটাও সত্য। কারণ হরিমান সাহেব তো প্রকৃতি থেকে এই হোমিওপ্যাথি এনেছিলেন, তো আমরা প্রকৃতি থেকেই শিখবো। যদি কোনো সমালোচনার বিষয় উঠে আসে, আমরা সবাই মিলে একসঙ্গে করবো, যাকে বলে সেলফ ক্রিটিসিজম, আত্মসমালোচনা। কিন্তু আমি যত কথাই বলছি, সব কথাই সব ঠিকঠাক বলে গেলাম বলছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের বক্তব্য থেকে উঠে আসবে। কারণ আমি আমার দেশের ছেলেদেরকে বলেছি, তোমরা আমাকে জানাও যদি তোমরা ব্যর্থ হও। তো ফলে এরা তো এখন এই গবেষণা পর্যায়ে রয়েছে। তো বিজ্ঞান তো এভাবেই এসেছিল। বিজ্ঞান কখনো যখন কোনো কেউ থিসিস দেন, সেই থিসিসকে কাউন্টার করবার জন্য পৃথিবীর অন্য প্রান্তের বিজ্ঞানীরা উঠে পড়ে লাগে, এটা ভুল। তো ঠিক আছে, যখন এই ওরা ভুল প্রমাণ করতে গিয়ে ঠিক করে ফেলেন, তখন সেটা ল হয়ে যায়। তো আমরা দেখবো, যদি হয় আপনারা আমার সমালোচনা করুন, আমিও নিজেকে শুধরে নেব। কিন্তু এমন ঘটনা একটা ঘটেছে, তো ঠিক আছে, আমরা পরের কথায় চলি। তো কেন সাহেবের একটা কথা আমার প্রিয়তম কথা, আমার খুব ভালো লাগার কথা। সেটা হলো, আপনারা সবাই নিশ্চয়ই জানেন, তবু আলোচনার সুবিধার্থে আমি শুরু করছি সেই কথাটা দিয়ে। সে হলো, prescribing for the result of the disease causes changes in the result of disease, not in sickness, except to hurry its progress. কোথাও পরিচিত হয় না? আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। আপনাদের কাছে স্বীকার করতে দোষ নেই। আমি 76 সাল থেকে হোমিওপ্যাথির সঙ্গে পরিচিতি আমার। 92-93 ব্যাচ আমি
98 শেষে রেজিস্ট্রেশন, সরি 98 আমি পাস করেছি, 99 রেজিস্ট্রেশন পেয়েছি। আমি স্যারদের কাছ থেকে যা শিখেছিলাম সেটা দিয়ে পয়সা আয় করেছি, অনেক গাড়ি বাড়ি করেছি, কিন্তু শান্তি ছিল না। শান্তির আশায় ভিন্ন ভিন্ন ঋষিদের দেখানো পথে এগিয়েছিলাম। অনেক টাকা পয়সা ভেবেছিলাম এটাই বোধহয় সত্যিকারের রাস্তা, করেছিলাম অনেক কিছু, এগিয়েছিলাম অনেক কিছু করে, কিন্তু শেষ পর্যন্ত কোনো তৃপ্তি আসেনি। আবার নতুন করে ঋষিদেরকে তাদের লেখা যেমন কেন সাহেব, রবার্ট, ক্লোজ, মার্গারেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঋষিদের বইপত্র আবার নতুন করে শুরু করলাম। তাদের দার্শনিক তত্ত্ব, অ্যানিমাল সাহেবের অজ্ঞানকে যেন আবার নতুন করে। তো এসব করতে গিয়ে আমার মনে হলো ঋষিরা যা রেখে গেছিলেন ক্লাসে সেগুলি পড়ানো হয়নি। যদি বা হয়েও বা থাকে তাহলে সঠিক তার মূল্যায়ন হয়তো আমি করতে পারিনি। আমি প্রথমে নিজেকেই দোষ দিই, আমি সেলফ ক্রিটিসিজম করতে ভালোবাসি, হয়তো আমি বুঝিনি। যেহেতু বুঝিনি তাহলে চেষ্টা করা উচিত। চেষ্টা করতে গিয়ে কিছু কিছু কথা এভাবে একটা মাইলস্টোন হয়ে আমার সামনে দাঁড়িয়েছিল। আমি সেগুলোকে উদ্ধার করবার চেষ্টা করেছি, আপনাদের কাছে সেটাও শেয়ার করব। তাহলে স্ক্যানিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ বলতে কি বোঝায়? এটা একটা পার্ট। কজেস চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ, নেক্সট পার্ট। Changes in the result of disease, not in sickness. Third part, not in sickness. Fourth part, except to hurry its progress. এই কথাটা বিশ্লেষণে যাওয়ার আগে আমি তিনটে গল্প বলি। সেই তিনটে গল্প অ্যাকচুয়ালি আলোচনা আর যে মূল কথা সেখান দিয়ে কেমন করে এখানে পৌঁছানো গেল সেটা আমি বলবো। একটি গল্প হচ্ছে, সেটা আপনার খুব পরিচিত, যে একটি সন্তান তার মাকে জন্মবার পর সেই যে মা বলে ডেকে তার উপরওয়ালা দেওয়া খাবার জমা করে রাখা করে খাবার সে খেতে থাকে। সেই যে শুরু হয় সন্তান আর মায়ের মধ্যে একটা বন্ডেজ, একটা বন্ধন। সেই বন্ধন কিন্তু এতটাই তীব্রতম যে মা ছাড়া সন্তানের পেট ভরে না, মা ছাড়া সন্তান ঘুমোতে পারে না, মা ছাড়া সন্তান কোনো আনন্দ পায় না, সে যেই থাকুক না তার পাশে। ফলে এই বন্ডে, এই বন্ধন কিন্তু কি বলে ইউনিভার্সাল ফ্যাক্ট। কিন্তু কিছু ব্যতিক্রমী ঘটনাও আছে। যেমন এই মাই তার নিজের স্বার্থসিদ্ধির জন্য বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, বাচ্চাকে রেখে চলে যাচ্ছে। বাবার কথা তো ওঠেই না, কারণ নারীর যোগ তো থাকে মায়ের সঙ্গে। না, তার মানে আমি এই বলে ছোট করছি না বাবাদেরকে যে বাবার কোনো মায়া মমতা ওই অর্থে নেই। কিন্তু যেটা কথা সে হচ্ছে বলা হয় অত নারী কাটা সম্পর্ক, সেটা আমি কি করে ভুলে থাকি। তো নারী কাটা সম্পর্ক যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা বাস্তব থেকে শুনবো। যেহেতু বাস্তব থেকে উঠে আসছে সেটা আমরা একদিন দেখতে পাই। এই ভালোবাসা ধীরে 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 যেখানে এরকম ছিল সেইটি ধীরে 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 এমনি করে আলাদা হতে থাকে। এক সময় সেই মা আর সন্তান ঘুরতে 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 এমন হয়ে যায় কেউ কারো মুখ দেখে না। তখন বলা হয় এই ছেলে তো সেই ছেলে আমার নয়, এই ছেলে বদলে গেছে। কিভাবে বদলে গেছে সেটা মায়ের নিজস্ব বিচার, কিন্তু বদলে যায়। সত্যি কি এটা হবার ছিল? না, হলো। যদি বিয়ের পরে হয় তাহলে মা বলবে ওই মেয়েটাই এর জন্য দায়ী, আমার ছেলের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া। কিন্তু যদি আমরা ঋষিদেরকে দেখি, এটা হবার ছিল, এটা নতুন কিছু নয়। ঋষি কেন বলেছেন সোরা ইজ দ্য evolution of a state of man's will ultimate to his sin। মানে
আপনারা সবাই মানে বোঝেন, তবু আমি আলোচনার স্বার্থে বাংলা করব। আমাদের যে ভাবনা চিন্তার উদ্বর্তন, সেই উদ্বর্তন ধীরে ধীরে কালের নিয়মে ওটা নিন্দনীয় কাজে পরিণত হবে, নিন্দনীয় কাজে পরিণত হবে, এটাই নিয়ম। আজ আমি ভালো কথা বলছি, আপনার আজ আমাকে ভালো লাগতেই পারে, কিন্তু ক্রমে ক্রমে আপনার আমার মধ্যে এই সম্পর্কটা অমনি করে উল্টে যেতেই পারে, এটাই নিয়ম। এই কথা তো ঋষি মুখে উচ্চারিত হয়েছে, আলটিমেট টু ইজ সিন। তার মানে আমরা যদি সঠিক চিকিৎসা না যাই, রোগের কথা কিন্তু আমি একবারও বলি, মানে কেন সাহেবের কথা মানলে আমরা পৃথিবীতে সবাই অসুস্থ হয়েই জন্মেছি, অসুস্থ হয়েই রয়েছি। কেন বলেছেন গোটা মানব জাতি আমরা সোরা দোষে দুষ্ট, এখানে রোগের কোনো প্রশ্ন নেই। তো তাই যদি হয়, তাহলে এটা যদি হয় সিকনেস, এটা যদি হয় অসুস্থতা, তাহলে তার নিশ্চয়ই একটা চিকিৎসা হওয়া দরকার ছিল। তো কে ভাবে চিকিৎসার কথা? মা বাচ্চার সঙ্গে এত বড় সম্পর্ক তো ভালো, তো কি ভালো, কি ভালো, সেই ভালো সম্পর্ক খারাপ হয়ে গেল, এটা কেন হলো? তো লোকেরা অন্যভাবে ভাবতে লাগলেন। কারণ কি, এই কথা তো সোরা শব্দের এই মানেটা তো ঋষি যেভাবে বুঝেছিলেন, আমরা এভাবে ভেবেছি কিনা, বুঝেছি কিনা, সেটা নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে যে এই আলটিমেট টু ইজ সিন কেন, ওয়াই আলটিমেট? এমন তো কোনো কথা নেই যে আজকে মাসের সম্পর্ক এমনি আছে, একদিন এমনি হবে, নেই। কিন্তু এটাই নিয়ম। যারা আমরা সোরা দোষে দুষ্ট, এইরকমই নিয়ম। আর এরকম নিয়ম বলেই কালের নিয়মে সবকিছু উল্টে যায়। তো আমরা মাসের সম্পর্ক দিয়ে এটা বুঝতে পারি যে তাহলে আমরা সবাই আজকে অনেক সুস্থ আছি। কেমন আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? এই কথাই ধীরে 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 বদলে যেতে থাকে। কেমন আছেন? আছি, ভালোই আছি। আরো কিছুদিন পরে এটাই বদলে গিয়ে হয় কেমন আছেন? চলছে। কিছুদিন পরে আরো বদলে গিয়ে হয় কেমন আছেন? ভালো নেই, ডাক্তার দেখাতে যাচ্ছি। ডাক্তার বাবু ওষুধ দিলেন, পেশেন্ট হয়তো ভালো হলো, হয়তো কেন ভালোই হলো। কিন্তু কালের নিয়মে একদিন সেই পেশেন্টই বলবেন, ডাক্তার বললেন আমি তো গেছিলাম আমার হাঁটুর ব্যথার জন্য, কিন্তু যাই দেখা করতে পারে। তো এই যে ডাক্তার বললেন যে এখন আমি তো হাড়ের ডাক্তার দেখাচ্ছিলাম, অর্থোপেডিক সার্জন, তো আজকে ডাক্তার বললেন আমাকে একজন কার্ডিওলজিস্টকে দেখাতে। এই আমি তো গেছিলাম আমার হাঁটু ব্যথার জন্য, ডাক্তার তো ওষুধ দিয়েছিলেন, আমি তো একটু ভালো হয়েছি, কিন্তু ডাক্তারবাবু কি বুঝলেন আমি জানি না, আমাকে ইসিজি করতে বলেছিলেন, তারপরে বললেন আপনি কার্ডিওলজিস্টকে দেখা যান। এটা কেমন কথা হলো? এবার মেলান কেনকে প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ। ডাক্তার প্রেসক্রাইব করেছিলেন, উনি ছিলেন অর্থোপেডিক সার্জন, ব্যথাটা ছিল হাঁটুতে, উনি ওষুধ দিলেন, হাঁটু ব্যথা তো নিশ্চয়ই পরিবর্তন হয়েছিল। কিন্তু কি হলো? নট ইন সিকনেস, না সরি, প্রেসক্রাইব ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ, অর্থোপেডিক সার্জন প্রেসক্রিপশন করে দিলেন, হ্যাঁ করে দিলেন, তো ভালো হলো। অনেক চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ, ভালো হলো। কিন্তু প্রবলেমটা কোথায় ছিল? নট ইন সিকনেস। মানুষটির এই অর্থোপেডিক সার্জনের যে সমস্যা, এটি শুধু চিকিৎসা হয়েছিল, চিকিৎসা হয়নি ওই মানুষটির সার্বিক সত্তা। নট ইন সিকনেস এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। সেদিন ছিল জয়েন্ট পেন। সেই জয়েন্ট পেনের জন্য যে দায়ী ছিল, সেই ডিজিজ ফোর্স আজ লেস ভাইটাল অর্গান থেকে
মোর ভাইটাল অর্গানে গেছে মানে হলো হার্টে গেছে। আপনারা নিশ্চয়ই সবাই এগুলো জানেন, আমি জানি, তবুও আলোচনার স্বার্থে বলা। তাহলে আমরাও তো এই কাজ করি, অটোমেটিক সার্জনকে দোষারোপ করছি কেন? আমরাও এই কাজ করি। কিরকম? আমরা জ্বর হলে জ্বরের ওষুধ দেই, সর্দি কাশি হলে সর্দি কাশি দেই, গলা ব্যথা হলে গলা ব্যথা দেই। আমরা কি না দিই? আমরা সব সারিয়ে দিই। আমরা ঘুম না হলে ঘুমের ওষুধ দেই, প্রেশার হলে প্রেশারের ওষুধ দেই, সুগার হলে সুগারের ওষুধ দেই, আমরা সব দেই। এগুলো তো আমরা সবাই করি। তাহলে এর সাহেবের কথা আরেকবার বলা যায়। সত্য সাহেব আসুন, মোস্ট ওয়েলকাম। তাড়িয়ে দেই বলেই পেশেন্ট আমাদের কাছে আসে, আর পেশেন্ট আমাদের কাছে আসে বলেই আমাদের এত প্রতিপত্তি, এত আনন্দ, এত উৎসাহ, এত সম্পত্তি, এত খ্যাতি, সব তো তাদেরই দেওয়া। কিন্তু পেশেন্ট জানেও না আপনি যাকে আর জ্বরের ওষুধ দিয়ে সারিয়ে দিলেন, আপনি না জানি তার কিডনির কত সর্বনাশ করে দিলেন। বেচারা বেচারা পেশেন্ট ও জানতেও পারলো না জ্বর সারাবার ওষুধ খেয়ে ও কতখানি ওদিকে এগিয়ে গেল, শেষের সেদিনের দিকে এগিয়ে গেল, কোন অর্গানের কতটা ক্ষতি হলো। আমরা আজ শুনবো সেসব কথা। কেন? একটু ঋষি বাক্য উচ্চারিত হয়েছিল আমার বাবারও জন্মাবার আগে, কিন্তু কেন আমরা বুঝিনি? কেন বাজারে এত ওষুধ, কেন বাজারে এত বই? যদি সত্য কথাকে সত্য করে নেওয়া হতো তাহলে এত কথা বলতে হতো না। কিন্তু যে কথাটা সত্যকে সত্য করে ধরা হয়নি বা বোঝা হয়নি, সেটাকেই ঘুরিয়ে ফিরিয়ে বলতে গিয়ে এত বই রচনা হয়েছে, এত ওষুধ বাজারে এসেছে। আমি আমার দেশে, আপনার দেশে এসেও অনেক আমি স্পেসিফিক মেডিসিনের কথা বলেছি। তার মধ্যে ফ্যালকোপি, তার মধ্যে কোটেলাস কাস্কাভেলা, কোটেলাস অরাইলাস ইত্যাদি অনেক ডাকের কথা বলেছি। এসেছে তো পৃথিবীতে এই ডাকগুলি। তবে হ্যাঁ, আমি যদি সেদিন এইসব রেয়ার বইপত্র জোগাড় করে, বিদেশি বইপত্র জোগাড় করে, এই ধরনের ওষুধপত্র আমি না পড়াশোনা করে না ব্যবহার করতাম, আপনারা বলতেন এ বেটা এটাই জানে আর ওটাই বলেছে। আর তাছাড়া পাশের দোকানের সন্দেশ যদি আপনি না খান, নতুনগুড়ের এই সুন্দর সন্দেশ, এই দোকানের সন্দেশটা কত ভালো না খারাপ যাচাই তো করতে পারবেনই না। তো ঋষিকুল বরাবরই তারা সবকিছু করেছেন। একজন সাহেবও বই শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, কেন সাহেবও করেছিলেন। কেন সাহেবের বাড়িতে ল্যাবরেটরি ছিল, সব ছেড়ে কেন সাহেব এখানে এসেছিলেন। সমস্ত ঋষিদের জীবনেই এমন ঘটনা ঘটেছে। তো আমিও তার ব্যতিক্রমী নই, আমিও সবকিছু পড়েছি যতখানি আমার পক্ষে সম্ভব। তারপরে যাচাই করতে সক্ষম হয়েছি। What should taken, what should not be. What should be taken, what should not be. আমি আপনাদেরকে সেটা বলতে, সেই আমি একদিন এসেছিলাম এই বিভিন্ন রেয়ার ড্রাগ বলতে, আজ আমি এসেছি না কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন আমাদেরকে পথ দেখাতে পারে। সেটা অবশ্য আলোচনা সাপেক্ষ এবং আপনারা সেটা ইউজ করে বলবেন সেটা উচিত কি উচিত না, আমি ঠিক বলেছি কি নয়। যদি আপনারা আমাকে ওভাবে ক্রিয়েটিভ মতামত দিয়ে সাহায্য করেন, আমি নিশ্চয়ই আবার নতুন করে পড়াশোনা করে আবার আমি ভাববো। তাহলে আমরা আবার আলোচনা ফিরে আসি। সেটি হলো আমরা কি করছিলাম, কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, সেটা নিয়েই বলছিলাম, যেটা আমার মনে হয়েছিল। এর পরের কথা হলো তাহলে করণীয় কি? যে কথাই বলি না কেন, হ্যানম্যান সাহেবের সেকেন্ড অ্যাফোরিজমের একটা শেষের কথাটি হলো অন ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপল। বক্তব্য যেন এমনটি না হয় যেটা সবার জ্ঞানগম্য হবে না। সবাই সেটা বুঝবেন, সবাই সেটা ব্যবহার করে তার ভুল দিক ঠিক দিক বিচার করবেন এবং যত সময় আপনাদের বক্তব্য আমিও শুনতে পাবো, তাহলে আমি আমার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবো।
তো যদি এভাবেই আমরা আজকে শুরু করতে চাই, প্রথম কথা বলেছিলাম মা ছেলের সম্পর্ক কেমন করে ধীরে 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 এমন করে বিপরীত জায়গায় চলে যায়। সম্পর্ক ছিল এমন, হয়ে গেল এমন। এর পরের গল্পটি হলো স্বামী বিদেশে চাকরি করতেন। তো চাকরি সূত্রে সেখানে তাকে দীর্ঘদিন থাকতে হয়েছে। ঘটনাচক্রে তিনি একটা খারাপ অসুখের শিকার হয়েছেন। স্বামী বাড়িতে এলেন, তবে স্বামীর শরীর স্বাস্থ্য খুবই স্ট্রং আর স্টাউট, সুস্বাস্থ্যবান, মানে তথাগত সুস্বাস্থ্যবান, ওই মেলির জন্য সুস্বাস্থ্যবান নয়, তথাগত সুস্বাস্থ্যবান। তিনি বাড়িতে এলেন। স্ত্রী বিয়ের আগে থেকেই অসুস্থ ছিলেন, কোন রকম চলছিল সংসার, তাদের দুটি সন্তানও ছিল। স্বামী বাড়িতে এলেন, স্ত্রী আরো অসুস্থ হলেন। তো স্বামী ঠিক করলেন আর বাইরে যাবেন না, স্ত্রীর শরীর আরো খারাপ। স্বামী এখানে নতুন করে কোনো ব্যবসার জন্য চেষ্টা করছিলেন। এভাবে আসা যাওয়ার পথে একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। তো ডেথ সার্টিফিকেট লেখা হলো এটা অ্যাক্সিডেন্টাল ডেথ। স্ত্রী আরো অসুস্থ হলেন স্বামী মারা যাওয়ার পর। যেমনটি ঘটে, রক্ত পরীক্ষা হলো, ধরা পড়লো একটি খারাপ অসুখ হয়েছে, কারণ নিশ্চয়ই এডস, তাই ধরা পড়লো। সবাই বলল এর স্বামী ছিল অত্যন্ত চরিত্রবান, ভদ্র, সভ্য। এই মহিলা স্বামীর অনুপস্থিতিতে খারাপ সংসর্গে মিশে এই দুরারোগ্য ব্যাধির জঘন্য একটা অসুখের শিকার হয়েছে। বেচারা একজন পাপ করলো আর একজন তার নাম কিনলো। তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। বাপের বাড়িতে গেল, খবর ছড়িয়ে পড়লো। সেখান থেকে তার বাপ মাকে বললো ওই মেয়েকে তাড়িয়ে না দিলে তোমাদেরকেও তাড়িয়ে দেওয়া হবে। অগত্যা মা তার মেয়ে আর নাতনিদেরকে নিয়ে গ্রামে কোথাও দূর সম্পর্কে আত্মীয়ের বাড়িতে চলে গেলেন। এটা আর একটা কাহিনী। আর তৃতীয় কাহিনী হলো মা তার সন্তানকে নিয়ে, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, মানে একটু বড় হয়েছে, বুকের দুধও খায়, গরুর দুধও, বাইরের খাবারও খায়, একটা বাড়িতে বেড়াতে গেলেন। উনি কিছুই জানতেন না। সেই বাড়িতে গিয়ে এরা কোন একটা রোগে আক্রান্ত হলেন। মানে কি হয়েছিল ঘটনাটা, ও বাড়িতে একটি রেবিড ডগ, গরু যেখানে খাবার খাচ্ছিল সেই খাবার থেকে, কারণ রেবিডে আক্রান্ত হলে, হাইড্রোভিড আক্রান্ত হলে খুব পিপাসা হয়, কিন্তু জল খাওয়া যায় না, জল পান করা যায় না, কিন্তু মুক্ত দিয়েছিল। তো যেভাবে হোক ওই লালা সেই গরুর খাবারের সঙ্গে মিশে এই গরুটি অসুস্থ হয়। অন্য গরুদের সঙ্গে এ ক্ষত তৈরি করে, কামড়াকামড়ি করে সব গরুগুলোই মারা যায়। ওই বাড়ির সবাই মারা যায়, শুধু বেঁচে ছিল ওই ছোট বাচ্চাটি আর মা। ওই প্রথম যে আমি মা ছেলের কথা বলেছি, পরের বার স্বামী স্ত্রীর কথা বলেছি, আর এই যে মা বাচ্চার কথা বললাম, এর পিছনে একটি কারণ। প্রথম কথা হলো কেন মা এভাবে আলাদা হয়ে গেছিল, বাচ্চা আর মা আলাদা হয়ে গেছিল, সেটার যে কারণ। কেন স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেল, স্ত্রী এই দুরারোগ্য ব্যাধি ধরা পড়লো, স্ত্রী তার দায় নিতে হলো স্ত্রীকে, সেটাই বা কেন স্বামী ধরা পড়লো না। আর তৃতীয় হলো কেন ছোট বাচ্চা বেঁচে রইল, মা বেঁচে রইল, আর বাড়ির অন্য বয়স্করাও মারা গেল, সব গরুগুলিও মারা গেল। অসুখ তো সবার ক্ষেত্রেই এক ছিল।
ওদিকে মা ছেলের একই অসুখ ছিল, ওদিকে স্বামী স্ত্রীর একই অসুখ ছিল, ওদিকে ওই বাড়ি ওই গরু ইত্যাদি সবারই একই অসুখ ছিল। এই কথাটা উঠেছিল এই জন্যে যে কেন সাহেব বলেছেন এই পৃথিবীর সবাই আমরা মানব জাতি, হিউম্যান রেস, সবাই আমরা এই সোরাদোষে দুষ্ট। আমরা সবাই রোগগ্রস্ত নই ঠিকই, কিন্তু অসুস্থ তো বটে। আমরা অ্যাবসলিউটলি হেলদি আমরা কেউ নই। তাহলে তার প্রমাণটা কোথায় ছিল? আমি তো মনে করি আমি সুস্থ। যদি আমি সুস্থই হই তাহলে সেদিনের সেই মা ছেলের সেই সম্পর্কটা ভেঙে যেত না। আর ওই স্বামী আর স্ত্রীর মধ্যে স্বামীটি পাপ করলেও স্বামী ধরা পড়লো না। আবার জলাতঙ্ক সবার হলেও, সবার মধ্যে ঢুকলেও সবাই কিন্তু জলাতঙ্কে আক্রান্ত হল। শেষের দুটো প্রসঙ্গে মডার্ন সায়েন্সের কাছে হিসাব আছে, এইডস বিষ ঢুকলেও মাত্র 25% মানুষের মধ্যে সিমটম ডেভেলপ করে। ওটা আমার কথা না, ডায়ালিসিসের প্র্যাকটিস অফ মেডিসিনের কথা। জলাতঙ্ক রোগগ্রস্ত কুকুর কামড়ালেও মাত্র নির্দিষ্ট একটা অনুপাতের মানুষের এই রোগ ডেভেলপ করে। এটাও আমার কথা নয়, ডেভিডসনের প্র্যাকটিস অফ মেডিসিনের কথা। তাহলে কথাটা একটা প্রশ্ন তুলে দিল না কি? রোগ ঢুকলো কিন্তু রোগ প্রকাশ পেল না কেন? ভাইটাল ফোর্স স্ট্রং এনাফ। যাদের ভাইটাল ফোর্স স্ট্রং এনাফ তাদের রোগ ধরা পড়েনি, কিন্তু বিষ ঢুকেছিল। শুধু কি সহজ কথাটার জবাব? না। তাহলে আবার কেন সাহেবের কাছে আমরা সবাই সোরা নিয়ে এসেছি। কি তার প্রমাণ? আমাদের নিজস্ব ভাবনা আছে, নিজস্ব চিন্তা আছে, নিজস্ব উইল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আছে। আমরা এগিয়ে সেই সব নিয়ম নীতি মেনে আমাদের মনের হিসাবে। আর সেখানেই বলা আছে যদি সঠিক নিয়ম নীতি মেনে চলা হবে তাহলে কেন আমি অসুস্থ হব না? এটাই কালের নিয়ম। তাই তো সংজ্ঞাতে উঠে এসেছে কথাটা। সোরা ইজ দ্য ইভলিউশন অফ স্টেট অফ ম্যানস উইল, এটা একটা অংশ। আলটিমেট টু ইজ সিন, এটা আর একটা অংশ। আমাদের তো নিজস্ব ভাবনা চিন্তা থাকবেই, এই ভাবনা চিন্তার উদ্বর্তনই সোরা। কিন্তু নেক্সট পার্ট হলো, এবং সেটা ক্রমাগত নিন্দনীয় কাজে পরিণত হবে, এটাই কালের নিয়ম। এটা কোনো রোগ হবার দরকার নেই, কারণ সেই রোগ নিয়ে আমরা এসেছি। কারণ সৃষ্টি থাকলে তার ধ্বংস আছে। অর্থাৎ সৃষ্টিকর্তা সৃষ্টির শুরুতেই ধ্বংসের ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন। তা না হলে আমরা অনাদিকাল বেঁচে থাকতাম বোধ হয়, এবং নিরোগ অবস্থায়। সেটা হবার নয়, সেটা কালের নিয়ম। আর সেটা উঠে এসেছে ওই সংজ্ঞাতেই। সোরা ইজ দ্য ইভলিউশন অফ স্টেট অফ ম্যানস উইল। সোরা হলো আমাদের ভাবনা চিন্তার উদ্বর্তন। কিন্তু এটা কিন্তু শেষ পর্যন্ত সৃষ্টির নিয়মে, কালের নিয়মে এটাই নিন্দনীয় কাজে পরিণত হবে। আমরা ধীরে 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 খারাপ জায়গায় চলে যাব। কিন্তু এমনও তো ঘটনা ঘটে, বাচ্চা পৃথিবীতে এসেছে, মায়ের পেট থেকে পড়েই সঙ্গে সঙ্গে ICCU-তে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে 72 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না। এদের সংখ্যা হয়তো কম, কিন্তু আমরা তো দেখতে তো পাই ঘটনা ঘটে। এর পিছনে নিশ্চয়ই কারণ আছে। বাচ্চা মায়ের পেটে থাকাকালীন অসুস্থ হয়ে গেছে, আমরা খুঁজবো সেটাই বা কখন হয়। আবার বাচ্চা সুন্দরভাবে জন্মেছে, সব ঠিকঠাক আছে, কিছু হয়নি। 60 বছর বয়স, এতদিন পর্যন্ত একটা ট্যাবলেট তাকে খেতে হয়নি,
একটা ইনজেকশন তাকে নিতে হয়নি, কিন্তু এখন তো ক্যান্সার ধরা পড়েছে। সত্যি কি তাই? ক্যান্সারটি কি 60 বছর হয়েছে? আমরা সেটাও ভাববো। সত্যি কি সেই দিন সে পুরোপুরি সুস্থ ছিল যেদিন মায়ের পেট থেকে এসেছিল? এই 60 বছরে একটা ট্যাবলেট লাগেনি, একটা ইনজেকশন লাগেনি। সত্যি কি সে অ্যাবসলিউটলি হেলদি বলতে যা বোঝায় সেটা ছিল? এরপরের কথা আমি বলতে চাই, আমরা কেউ এভাবে সুস্থ নই, সুস্থ ছিলাম না, কারণ আমরা কেউ আকাশ থেকে পড়িনি। আমাদের কেউ পৃথিবীতে এনেছেন, সেটি আমাদের বাবা মা। সেই বাবা মাকে এনেছেন তাদের বাবা মা, তাদের বাবা মাকে এনেছেন তাদের বাবা মা। এমনি করেই চলেছে সৃষ্টি, এটাই নিয়ম। সমস্যা সেখানেই ছিল। তাই জন্য যেমন হ্যানিম্যান সাহেব বলেছেন, তেমন কেন সাহেব বলেছেন, শত সহস্র প্রজন্ম ধরে, শত সহস্র প্রজন্ম ধরে আমরা অসুস্থতা শুধু নয়, অসুস্থতার ক্রমাগত জটিল থেকে জটিলতর, জটিলতর থেকে জটিলতম অবস্থা নিয়ে আজ আমরা পৃথিবীতে অবস্থান করেছি। তাই যদি হয়, তাহলে আমরা যখন সুপারফিশিয়ালি কোনো একটা সিমটম বা কোনো একটা রোগ নিয়ে মেডিসিনে পৌঁছাই, আমাদের একবার তো মাথায় রাখা উচিত কি হয়েছে? জ্বর হয়েছে, আর সর্দি লেগেছে, আর মাথা ব্যথা হয়েছে, আর গা ব্যথা হয়েছে, আর খেতে ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না, কথা বলে রাগ হচ্ছে, আপনি কথা বলছেন আমার রাগ হচ্ছে, আর অনেক বলেছে। আমরা এই কথা থেকে এবং আরো কয়েকটা কথা জিজ্ঞেস করে কি করলে ভালো লাগছে, কি করলে কষ্ট হচ্ছে, আমরা কিন্তু ম্যাথমেটিক্যালি হোক আর রেপার্টরি হোক, আমরা কিছু কথা, কিছু রুব্রিক্সকে কালেক্ট করে আমরা একটা ড্রাগে পৌঁছাতেই পারি। খুব সহজ ব্যাপার। ঋষি বলছেন এইভাবে এই সুপারফিশিয়ালি কথাগুলিকে নিয়ে তুমি যদি একটা ড্রাগে পৌঁছাও, রোগী ভালো হয়েই যাবে। আবার সেই কথাটা, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ কজেস চেঞ্জেস ইন দ্য রেজাল্ট অফ ডিজিজ। রোগী তো ভালো হয়ে গেছে, রেজাল্ট ভালো আছে, জ্বরটা চলে গেছে, তবে অফিস যায়নি কেন? মাথাটা মধ্যে ভালো লাগছে না, জ্বর চলে গেছে, খাওয়া দাওয়া ভালো লাগছে না, ঠিকই খেয়েছি, আর শরীরটা ভালো আছে, তবে অফিস যাওয়ার মতো শরীর হয়নি। তো চেঞ্জেস ইন দ্য সিকনেস, নট ইন সিকনেস। মানুষটিকে বিচার করে ওষুধ দেওয়া হয়নি। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, মাথা ব্যথা, গা ব্যথা আর কিছু মেন্টাল সিমটমকে কভার করে একটা ওষুধ এসেছে। 8খানা পয়েন্টে একটা ওষুধ এসেছে, 8টি সেন্টেন্স, 8টি সিমটম থেকে একটি ওষুধ এসেছে। জ্বর চলে গেছে, তবু লোকটা কেন অফিস যেতে পারলেন না? শরীরটা ভালো লাগছে না, পুরোপুরি ঠিক হয়নি। আর তাই তো জ্বর তো হয়েছিল, কেন তো পুরোপুরি ঠিক হবে? এক্ষুনি 3 দিন ধরে জ্বর হয়েছে। আপনারা বলতেই পারেন। কেন বলেছেন নট ইন সিকনেস, মানুষটিকে বিচার করা হয়নি, শুধু সিমটম বিচার করা হয়েছিল, রুব্রিক বিচার করা হয়েছিল, মানসিক অবস্থা বিচার করা হয়েছিল, মানুষটিকে নয়, ওই মানুষটির একটা অংশ বিচার করা হয়েছিল। এক্সেপ্ট টু হারি ইটস প্রোগ্রেস। তাহলে ওই ঘটনা কি হবে? লোকটা 2 দিন জ্বরে ভুগেছে, আজ তো শরীরটা ঠিক হয়নি। প্লিজ আপনারা একটু শুনুন তো, এই ঘটনাটা আপনারা জানেনই ঠিকই, কিন্তু পরেরটুকু জানেন না। আমি ওটা জোর দিয়েই বলবো, হ্যাঁ পরেরটুকু জানেন না। ঠিক যদি ওই 6টা সিমটম বা 6টি সেন্টেন্স বিচার করে যদি সঠিক ওষুধ পৌঁছানো যেত, তাহলে 23 দিন জ্বরে একভাবে অ্যান্টিবায়োটিক খেয়েছে, আর অ্যালোপ্যাথি খেয়েছে, হোমিওপ্যাথি খেয়েছে, আয়ুর্বেদিক খেয়েছে,
23 দিন জ্বর যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। সে জ্বর চলে যাওয়ার পর একটি বাচ্চা খেলতে শুরু করতো না। অন্তত আপনার ঘরে এক বাক্যে স্বীকার করুন যে 23 দিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়ে গেছে, অন্য অন্য ওষুধ খেয়ে গেছে, খাবার খায়নি, শুধুই কান্নাকাটি করেছে। সে 23 দিন পরে জ্বর চলে যাওয়ার পরে সে কি করে খেলতে গেল? নাকি ওর বেলায় খবরটা আলাদা হবে আর বড় যে অফিস আছে তার বেলায় খবরটা আলাদা হবে? কথাটা ছিল যে 23 দিন পরে এত অ্যান্টিবায়োটিক খেয়ে পরের দিন খেলতে গেল, তাকে কোনো জ্বরের ওষুধ দিয়ে সারানো হয়নি। জ্বরের তো সে খেয়েছে এই 23 দিন ধরে, সে জ্বরের বাইরে কিছু খেয়েছিল। ওষুধটা দেওয়া হয়েছিল তার বাবার কথা ভেবে, আর তার মায়ের কথা ভেবে, ওই 6টি-7টি লক্ষণ নিয়ে নয়। তাই ঋষি মুখে যথার্থ কথা উচ্চারিত হয়েছে, prescribing for the result of the disease causes changes in the result of disease, not in sickness except to hurry its progress. আর এই জ্বর যদি তাড়াতাড়ি না সারে, রোগী কিন্তু আসবে না। শুধু তাই নয়, ওই বাড়ির একটি লোকের যদি জ্বর না সারে, ওই বাড়ির যে গোটা লোকগুলি আসছে ওরাও কেউ আসবে না। অর্থাৎ যে কোনো ভাবে আমাদের জ্বরটা সারাতেই হবে, যা আছে তা আছে। রোগী কি হবে না আমার দেখার দরকার নেই, ওটা পরে যাবে। এতক্ষণ যা বলেছি আমি সেই প্রসঙ্গে একটু ঘুরে আসি। সে হলো, আমরা যতই সিক হই না কেন, আমরা ডিজিজ তো নই, কারণ আমরা এখন কেউ ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে লাইন দেইনি ওষুধ দেবো। এই কথাটি বলা হয়েছে মেরিয়াম ওয়েবস্টার কলেজের ডিকশনারিতে। পেশেন্ট মানে যিনি রোগগ্রস্ত হয়েছেন তার জন্য, আর সিক আমরা সবাই যারা সোরাদোষে দুষ্ট হয়ে পৃথিবীতে এসেছি। ওইখানে একটা চেয়ার দিয়ে দিলে একটা ভালো কাজ হতে পারে, তাহলে আপনাদের মনঃসংযোগে এভাবে অসুবিধা হতো না। এসি একটা শব্দ করছে, কথা সত্য, বন্ধ করা ভালো, কিন্তু আপনারা আবার গরমে কষ্ট পাবেন না তো। বন্ধ করে দরজা খুলে দেওয়া হোক তখন স্যার, কেন মানুষের অসুবিধা হচ্ছে? ওই শব্দ হচ্ছে দরজা খোলা বন্ধ করা, এসি মেশিনের শব্দ হচ্ছে। এই আলোচনার প্রথম অংশের আমি শেষ করব একটা আর্গুমেন্ট কথা বলে, সেটা হলো আমরা তর্কের খাতিরে যদি ধরে নেই আমরা সবাই এসেছিলাম রিলেটিভলি হেলদি হয়ে, নট অ্যাবসলিউটলি হেলদি। অ্যাবসলিউটলি হেলদি বলে কোনো টার্মসও নেই, রিলেটিভলি হেলদি হয়ে পৃথিবীতে এসেছিলাম। যেহেতু রিলেটিভলি হেলদি হয়ে এসেছিলাম, তাই আমরা কিন্তু নিজেকে কখনো অসুস্থ বোধ করিনি, অসুস্থ কথা বলিও নি। সবসময়তেই বলেছিলাম আমি ভালো আছি। ভালোই ভালো থাকতাম যদি সোরার ওই সংজ্ঞাটা ভুল হতো যে আমরা সবাই সুস্থ হয়ে জন্মাই। যেহেতু আমাদের মধ্যে সোরা বিষ আছে, তাই কালের নিয়মে আমি ধীরে 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 অসুস্থতার দিকে এগিয়ে যাবো, এটাই নিয়ম। তাহলে কেউ যখন, তুই কি এখন এলি, তাহলে কেউ যখন মায়ের পেট থেকে অসুস্থ হয়ে আসছে তার বেলায় কি হচ্ছে ওটা আমরা পরের আলোচনা করবো। এখন আমরা সুজাতে থাকি, আমরা সবাই একটা মোটামুটি সুস্থতা নিয়ে এসেছি। আচ্ছা, কিন্তু সেই অসুস্থতা যখন কোনো কারণে, আর যখন আমরা বলি আমরা রিলেটিভলি হেলদি, তখন ধরে নেওয়া যাক তর্কের খাতিরে ভাইটাল ফোর্স আমাদের 10% হেলদি আছে। ভাইটাল ফোর্স 10% হেলদি আছে মানে হলো আমার শরীরের সমস্ত সিস্টেমগুলি ইন অর্ডার, মানে সব ঠিকঠাক ভাবে কাজ করছে। আর যদি আমরা 9 নম্বর অ্যাপ্রোচ নিয়ে কথা বলি, হারমোনিয়াসলি সবকিছু চলছে। হারমোনিয়াসলি সবকিছু চলছে বলে আমি মাকে মা করে ডাকছি, ভালোবাসার জন্য ভালোবাসা দিয়ে কথা বলছি। যিনি ভালোবাসার জন্য নন, যিনি খারাপ কিছু করেছেন তাকে সেভাবে শাসন করছি। আমি কোনো খারাপ কথা বলছি না, কোনো খারাপ কাজ করছি না। কেন না, ভাইটাল ফোর্স
এই বন্ধ করিস না, ও মাই গুডনেস, বন্ধ করিস না। কি কাহিনী আমি তো বুঝতে পারছি না, এরা কি উল্টো বুঝছে। এসি ছাড়তে বলিনি, এসি বন্ধ পারছেন, ওকে আছে। সেখানে সোরা কিন্তু রিসেসিভ, ল্যাটেন্ট, ঘুমন্ত অবস্থায় আছে, নন ফাংশনিং, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তাই আমরা কোনো কিছুকে থেকে আমাদেরকে কেউ ভালো বললে, ভালো তো বলছি, কেউ খারাপ বললেও আমরা তাকে বলছি লোকটার বোধহয় মাথায় কোনো খারাপ, কেউ একটা ছোট করে একটা গালাগালি দিল। একজন বললো, দেখলেন আপনার উনি কি বললো, যদি আমার ভাইটাল ফোর্স ঠিকঠাক থাকে আর সোরা যদি ল্যাটেন্ট অবস্থায় থাকে, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তাহলে আমি ওটাকে বলবো লোকটার মাথা খারাপ আছে, লোকটা হয়তো স্বাভাবিক অবস্থা নেই, ওর কথার কেন আমি গুরুত্ব দেবো। আমার মনে হয়েছে না কি এই কথার প্রতিবাদ করবার দরকার। ওই মেশিনটাই শব্দ হচ্ছে ভাই, ওই মেশিনটাই। কিন্তু যখন কালের নিয়মে আমরা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছি, তখন কি হলো, ভাইটাল ফোর্স ধীরে ধীরে 100 থেকে কমতে 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 50, 40, 30-এ আসছে। তখন সোরা যেখানে 10 ছিল, ও বাড়তে বাড়তে 20, 30, 50, 60, 70, এই সব কিছু, মানে এরা দুইজন ইনভার্সলি প্রপোর্শনাল। ভাইটাল ফোর্স যদি হয় স্ট্রং এনাফ, তাহলে সোরা হবে উইক এনাফ। এ যত স্ট্রংগেস্ট হবে, আর এ যত স্ট্রঙ্গার স্ট্রং, তারপর উইক আর উইকেস্ট হতে থাকবে। সোরা আবার তেমন করে ওর ঠিক উল্টা দিকে যাবে। আমরা তখন বলা হয় এই মানব জমিন, যেটা কবিদের কথা উঠে এসেছে, মানে এই শরীর তখন উর্বর হয়েছে। উর্বর হয়েছে মানে কি? উর্বর হয়েছে কথার মানে হলো এখন সোরা এর মধ্যে প্রকট হয়েছে। এই কারণ ভাইটাল ফোর্স এর মধ্যে উইক হয়েছে বলে। তাহলে মাটি যখন উর্বর হয় তখন আগাছাও জন্মে, গাছও জন্মে। কথাটা উল্টো হবে, গাছ জন্মে, গাছ জন্মাবার পরিবেশ তৈরি হয়েছে। শুধু একা গাছ জন্মে না, আগাছাও জন্মে। আপনারা দেখেইছেন, ওখানে একটা ছবিও দেওয়া আছে। এই যে আগাছা, দেখুন কত আগাছা, গাছ কয়েকটা, আগাছা অনেক। তো এগুলি কখন হয়? নিশ্চয়ই উর্বর মাটিতেই হয়। এই কথা আপনাদের সবার জানা, বাংলাদেশ নদীমাতৃক দেশ, কৃষি প্রধান দেশ, সবাই কথাটুকু জানে। মাটি যদি উর্বর হয় তখন চাষি মাটি চাষ করেন, আর সেই চাষ করলে, চাষ করে বীজ বুনে দেন। বীজ বোনার পর গাছ জন্মায়। শুধু গাছ একা জন্মায় না, বীজ না বুনলেও আগাছাও জন্মায়। একটা লেখা আপনারা চাইলে নিয়ে নেবেন, সেটা আপনাদেরকে ওই যখন নামাজের ব্রেক দেওয়া হবে তখন এইরকম ও দেওয়া হয়েও গেছে। আপনারা তাহলে কাইন্ডলি এই লেখাটা একটু দেখুন না প্লিজ। এই প্রথম 7-8টা বাংলা কথা, যার ব্যাখ্যা হয়েছে 8টা পেজে ঋষিদের কথা দিয়ে। আপনাদেরকে একটা দিয়ে দাও। কি বলছিস? আসিস তো সেন বেলায় 1, 2, 3, 4, 5, 6, 7টা লাইন আছে। 7টা লাইন বাংলা কথা সবার জানা, কিন্তু কথা হলো এর মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে সেটি ভাবতে হবে। তাহলে 8 পেজ লাগতো না এই 7টা লাইনকে ব্যাখ্যা করতে। এ তো সোজা বাংলা, এর আবার ব্যাখ্যা কি আছে? কিছু তো আছে যা আমরা ভাবিনি। স্যারদেরকে দিয়েছি, তাদেরকে আগে দিয়ে দে, পরে দে। তাদের আরেকজন একাউন্ট সাহেবকে দুটো দিয়ে দে, সেট পরে আগে এটা। স্যার কমসে কম চোখ তো বলেন দেখে নি, ওটা তো সবার জানা। কিছু দেখা দেখি নেই, তবু একটু দেখুন তো।
অ্যাকচুয়ালি এটা ওয়েবসাইটের জন্য ইংলিশে লেখা হয়েছিল, ওটা তার একটা বাংলা ভার্সন। আমি বাংলা ভাষাভাষী মানুষদের জন্য যতখানি বাংলায় করা সম্ভব ততটুকু বাংলায় করেছি। সবটুকু বাংলায় করতে ওটা করবেন ডক্টর সাহেব কামাল সাহেব, উনি ওনার বইতে এটা সরাসরি বাংলা করে দেবেন, কিন্তু আমি সবটা বাংলা করতে পারিনি। তো সোজা কথা, এতে ভাববার আর বোঝবার কি আছে? আছে। হোমিওপ্যাথি অর্গানোনমিক ফিলোসফি, যা আমাদের এই বিজ্ঞানকে এগিয়ে নিয়ে চলেছে, যা এই বিজ্ঞানের কাছে কোরআন, হাদিস, গীতা, মহাভারত, সেই কথাগুলি এই 7 লাইনের মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু বলা হয়েছে এই বিজ্ঞানের মূল তত্ত্ব কথা। কি বলা হয়েছে দেখুন না, ওই কথাগুলিকে মাটি বলতে বোঝানো হয়েছে একটি মানুষের দেহ এবং মনকে। কি একটা কবির লাইন আছে, এই মানব জমিন চাষ করলে বলতো সোনা। তাহলে এই দেহটা কিন্তু জমিন মানে মাটি, এই দেহ আর মনটাকে মাটি ভাবা হয়েছে। আর সেটাকেই বলা হয় মানুষটির মধ্যে থাকা ইনহেরিটেড মায়োটিক ডিজিজ। যখন প্রকট হলে তার মনকে বিকৃত করে, দেহকে রোগগ্রস্ত করে। আমরা কিন্তু এখন ওটাই বলেছিলাম যে আমরা সবাই নিজেকে সুস্বাস্থ্যবান ভাবলেও আমরা কিন্তু রিলেটিভলি সুস্বাস্থ্যবান, নট অ্যাবসলিউটলি। কারণ কেন সাহেবের কথায় আমরা সোরা রোগ বিষ নিয়ে পৃথিবীতে এসেছি। তাহলে আমরা কিন্তু সেখানে এই মাটি, এই দেহ, এই মানব জমিন কিন্তু সঠিকভাবে ঠিকঠাক ছিল না। কিন্তু রিলেটিভলি আমরা বলেছিলাম কেমন আছেন, ভালো আছি, আপনি ভালো আছেন। সেই ঘটনা বদলে গেল কেন এমন করে, কেমন আছেন, ভালো আছি, কই আর একবার তো শোনা গেল না ভালো আছি, আপনি ভালো আছেন। এটা কিন্তু বলা হলো না, কারণ উনি পুরোপুরি ভালো নেই। কারণ উইকেস্ট সোরা, এবার উইক হচ্ছে, ভুল বললাম। ভাইটাল ফোর্স স্ট্রং ছিল, এবার কিন্তু স্ট্রংগেস্ট ছিল। স্ট্রং হচ্ছে, ক্রমাগত দুর্বল হচ্ছে। আর সোরা, আমার মধ্যে থাকা সুপ্ত সোরা ক্রমাগত জেগে উঠছে। তাই প্রথম দিন বললেন ভালো আছি, আপনি আছেন তো, ভালো, বাড়ির সব ভালো তো। পরের দিন কিন্তু উনি বললেন ভালো আছি, আর কিছু বললেন না। কারণ তখন ভাইটাল ফোর্স অনেকখানি দুর্বল হয়েছে আর সোরা অনেকখানি সবল হয়েছে। আবার যখন পরের কথাটা কেমন আছেন, চলছি, আজকে আর বললেন না ভালো আছি, চলছে। আরো এই সেই যে আগেকার অবস্থা কিন্তু আরো খারাপ অবস্থায় পৌঁছেছে। সোরা খারাপ অবস্থায় পৌঁছেছে, ভাইটাল ফোর্সও খারাপ অবস্থায় পৌঁছেছে। তারপর দিন বললেন ভালো নেই, ডাক্তার দেখাতে যাচ্ছি। তখন তো অনেকখানি তুঙ্গে, ভাইটাল ফোর্স বলতে গেলে 10-এ নেমে এসেছে, আর সোরা ততক্ষণে 90-এ পৌঁছে গেছে। এরপরের দিন যখন দেখা হলো, এখন তো অর্থোপেডিক সার্জন দেখাচ্ছিলাম, অর্থোপেডিক সার্জন রেফার করলেন কার্ডিওলজিস্টকে। তখন সোরা 110-এ পৌঁছে গেছে, ভাইটাল ফোর্স -10-এ পৌঁছে গেছে। এইসব কথা ভাববার এত দরকার কি আছে? দরকার আছে বলেই বলেছিলাম যে 2 দিনের জ্বর সেরে যাওয়ার পর লোকটি অফিস যেতে পারেননি। কিন্তু ছোট বাচ্চাটি 23 দিনের জ্বরে গাদা অ্যান্টিবায়োটিক, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক সব খেয়েও জ্বর চলে যাওয়ার পর খেলতে গেছে। এটা সম্ভব হয়েছে ওই 5-6টা সিমটম দিয়ে বিচার করা হয়নি। বিচার করা হয়েছিল এই অ্যাঙ্গেল থেকে, ওই মানুষটি পৃথিবীতে কেমন, ওই বাচ্চাটি কেমন করে পৃথিবীতে এসেছিল। ওখানে 6টা সিমটম নেওয়া হয়নি, ওখানে 1টা বা 2টো নেওয়া হয়েছিল। কিন্তু 1টা বা 2টো দিয়েই মানুষটাকে চেনা গেছিল, যেটা 6টা বা 7টা দিয়েও শুধু আংশিক বিচার করা গেছিল মানুষটিকে। কি জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছে, জ্বরে গা ব্যথা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, সর্দি হয়েছে, আর কি চুপচাপ থাকলে ভালো লাগছে,
নড়াচড়া করলে ব্যথাটা ভীষণ কষ্ট দিচ্ছে, আর কি ভীষণভাবে খিটখিটে হয়ে গেছে। ডাক্তারবাবুর কথাও তার সহ্য হচ্ছে না, তাই ডাক্তারবাবু যখন আরো কথা বললেন ব্যাস আর না, আমার ভালো লাগছে না। এটা একটা মানুষটা, এটা কি মানুষটার সার্বিক পরিচয়, না ওই রোগগ্রস্ত অবস্থায় একটা মানুষের পরিচয়, সেটা কিন্তু ভাববার সময় এসেছে। কারণ যদি জ্বর সারানো হতো আমাদের কাজ, তাহলে স্যার কেন কখন এই কথা বলতেন না, প্রেসক্রাইবিং ফর দ্য রেজাল্ট অফ দ্য ডিজিজ causes changes in the result of it. জ্বর হয়েছিল, শুনেছি জ্বর চলে গেছে, আবার লিভিং না, accepting and declining the previous ideas, except the last part. Fourth part is there, are there. You decline first two part and accept last two part. You identify that sickness the whole and prevent the mood, the prime disease. প্রাইম ডিজিজ বলতে এই সাইডটা কথা বলেছেন, আমি বলে দিচ্ছি কোথায় লেখা রয়েছে, আমি লিখে দিয়েছি, এটা দেখা যাচ্ছে দেখুন একদম লাস্ট পেজ। একদম 5টা বুলেট আছে সেখানে, চলুন 5টা লাস্ট পার্ট। The pure disease on the other hand, whether acquired or inherited, are those that flow from innermost to the outermost while making man sick. এই হলো পিওর ডিজিজ, দ্য মেকিং ম্যান সিক। কেন জ্বর হলো? ঠান্ডা লাগলে সবার কি জ্বর হয়? আপনারা খুব ভালো করে জানেন। 11 22 জন ফুটবল খেলছিল রোদের মধ্যে বাচ্চারা, এই রোদের সময় জমজমিয়ে বৃষ্টি, 20 জন চলে গেল হাসতে হাসতে বাড়ি, একজনের নাক টানতে লাগলো, আর একজন বাড়ি যাওয়ার কথাই জ্বর এসে গেল। কেন? ওই 22 জনের মধ্যে 20 জনের কেন নয়? এই কারণে নয়, ওদের শরীর, এই মানব জমিন, এই মাটি উর্বর ছিল না, তাই জন্যে ওখানে গাছও রোপণ করা যায়নি, আগাছাও হয়। আগাছা হলো রেজাল্ট অফ দ্য ডিজিজ, আর গাছ হলো মূল ডিজিজ, দ্য মায়াজমেটিক ডিজিজ। ফলে ওদের মধ্যে কিছু হলো না, ওরা বাড়ি চলে গেল হাসতে হাসতে। 2 জন ধরা পড়ে গেল, কারণ ওদের মাটি ছিল ফার্টাইল, মানে উর্বর মাটি। যেহেতু উর্বর মাটি, কে সাহেব বলেছেন কোরআনের 4 চ্যাপ্টারের ফার্স্ট প্যারাগ্রাফের লাস্ট লাইনে বলেছেন যে যদি তোমার মধ্যে সোরা প্রকট না হবে, কোনো অ্যাকিউট ডিজিজ তোমাকে কিছু করতে পারবে না। ইভেন তুমি যদি প্রস্টিটিউটের কাছে গিয়ে পলিউটেড সেক্সও করো, গনোরিয়া, সিফিলিস কিছু হবে না। তোমাকে যদি কুকুরে কামড়ায়, পাগলা কুকুরে, তোমার রেবিট হবে, হাইড্রোফোবিয়া হবে না। সে তো মডার্ন মেডিসিন, ডেভিডসনই বলে দিয়েছেন, হ্যারিসন বলে দিয়েছেন, এডস ঢুকলেও প্রকাশ পাবে না। তো এই সত্যটা তো ভীষণ সত্য। যতক্ষণ পর্যন্ত এই মানব জমিন, মানে এই দেহ যতক্ষণ ফার্টাইল না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাকিউট ডিজিজ হবে না। কোনো ক্রনিক ডিজিজ তো আছে আমার মধ্যে, কিন্তু প্রকাশ পাবে না। তাই জন্য আপনারা শুনে থাকবেন, কুকুরে কামড়েছে হলো কবে মনে নেই, কিন্তু বিয়ে করতে যাচ্ছিল সেই দিন কিন্তু জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা দিল। কেন তো দেরি?